নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বিএনপির যে আপামর জনগণ থেকে যে সমর্থক গোষ্ঠী আছে তাদের অর্থনৈতিক জীবনে দুর্দশা নাই, যেটা তো শেখ হাসিনা ছাড়া কেউ আসলে আপনার দূর করতে পারবে না। সুতরাং এত কোটি মানুষের, অন্তত বাংলাদেশের মানুষ যদি আজকে 18 কোটি ধরি, সেই 16 কোটি মানুষের স্বপ্ন একটি শান্তিপূর্ণ, স্বাভাবিক, ভবিষ্যৎমুখী, সমৃদ্ধ বাংলাদেশ। সেই স্বপ্নটা কি মিথ্যা? সেই স্বপ্ন যদি মিথ্যা হয় তাহলে শেখ হাসিনার আশাটাও মিথ্যা হিসাবে আপনি কল্পনা করতে পারেন। আর সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করার কথা বলেন, সেই স্বপ্ন যদি সত্য বলেন এবং আপনারা যদি বিশ্বাস করেন যে একটা জাতির স্বপ্ন সত্য হয়, তাহলে শেখ হাসিনার এই যে বাংলাদেশে আসার ঘোষণা সেটাও কিন্তু সত্য, এবং তার জন্য তিনি আন্তর্জাতিক কূটনীতিতে যথেষ্ট কাজ করছেন এবং তার ফল আপনারা কিন্তু এই বছরের শেষ নাগাদই দেখতে পাবেন। বন্ধুরা, আজ 28শে জুন ভারতের এনডিটিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, লিখিত সাক্ষাৎকার। সেখানে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন তিনি এই বছরই বাংলাদেশে ফিরবেন। গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারটি আমি ইতিমধ্যে বাংলা তর্জমা করে সেটা রেকর্ড আমার ইউটিউবে প্রকাশ করেছি, আপনারা নিশ্চয়ই অনেকে সেটা শুনেছেন। কিন্তু এই ভাষণ থেকে আমরা কি পাঠ করলাম? প্রধানমন্ত্রী যে বলছেন তিনি দেশে ফিরবেন, তার বাস্তবতা কতটুকু, প্রয়োজনীয়তা কতটুকু, এবং একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রামটা কি, সেটা নিয়ে একটু আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বারবার বলছেন তিনি দেশে আসবেন, এটাকে আমরা কতটা গুরুত্ব দিব? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অতীতে এমন কোনো কথা বলেছেন যেটা তিনি করেননি? সেই পদ্মা সেতুর কথা স্মরণ করুন না কেন। মনে আছে আপনাদের, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন কে সাথে নিয়ে ষড়যন্ত্র করে ইউনূস যখন পদ্মা সেতুর নির্মাণ থেকে বিশ্ব ব্যাংকে সরিয়ে নিল, তখন বাংলাদেশের বড় বড় অর্থনীতিবিদ নামে পরিচিত দুর্বৃত্তরা, যেমন দেবপ্রিয় ভট্টাচার্য, আকবর আলী খান, সাথে ডেইলি স্টার, প্রথম আলো, এরা একের পর এক প্রচারণা চালাচ্ছিল যে পদ্মা সেতু একটা অবাস্তব কল্পনা যদি সাথে বিশ্ব ব্যাংক না থাকে। সেই অবস্থায় বাংলাদেশের একটি মাত্র মানুষ সাহস করে ঘুরে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন না আমি পদ্মা সেতু করব, বিশ্ব ব্যাংক ছাড়াই করব, নিজের অর্থায়নে করব। কে দাঁড়িয়েছিলেন? শেখ হাসিনা। এবং আমরা কিন্তু বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করিনি। এটাকে আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা বলছেন কিন্তু তিনি করতে পারবেন না, যত সদিচ্ছাই থাকুক। পরবর্তীতে আপনারা দেখেছেন সকল গুজব, সকল জল্পনা কল্পনাকে ভেদ করে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে ছেড়েছেন। এটা তো শুধু একটা বিষয় না, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক উন্নয়ন সেগুলোর বিরুদ্ধে কিন্তু অনেকে অনেক ধরনের আপনার নিরুৎসাহিত করেছিল, শেখ হাসিনা সেগুলো করে ছেড়েছেন। শেখ হাসিনাকে যারা চেনেন তারা জানেন যে শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন। কিন্তু এই যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এইটার পেছনে বাস্তবতা কতটুকু, মানুষের অবস্থাটা কি, সেটা একটু দেখুন। এই যে 2024-এর জঙ্গি উত্থান হয়ে গেল, এই উত্থানের যারা সরাসরি বেনিফিশিয়ারি, ধরেন আত্মঘাতী চরমপন্থী হাসনাত নাহিদ, কিংবা জামাতের শফিক, কিংবা এমনকি বিএনপি, যেহেতু তারা এই চরমপন্থা উত্থাপনের সরাসরি সবচেয়ে বড় লাভবান, কারণ তারা সরকার গঠন করেছে, রাজনৈতিক ক্ষমতায় এসেছে। এই মানুষগুলো বাদ দিলে বা এই শক্তিগুলোকে বাদ দিলে আপনি অন্য একজন মানুষকে জিজ্ঞেস করেন তো, যারা 2024-এর জঙ্গি উত্থানে জড়িত হয়েছিল, যারা সেখানে আপনার গিয়েছিল, তাদের একটা মানুষ কি আজ পর্যন্ত বলেছে যে এই জঙ্গি উত্থানের ফলে তারা ভালো একটা কিছু পেয়েছে? আপনি নুরুল কবিরকে জিজ্ঞেস করুন তো, নুরুল কবিরের তো প্রচুর ইন্টারভিউ আমরা তৃতীয় মাত্রা ইত্যাদিতে দেখি। সে তো এই 24-এর জঙ্গি উত্থানে যারা সবচেয়ে বড় সহযোগী হয়েছে তাদের মধ্যে অন্তত সবচেয়ে শোভন বুদ্ধিজীবী। সে কি বলে? সে কি একবারও কি আশাপ্রদ কিছু বলেছে এর মধ্যে? দেখবেন তার কণ্ঠে ব্যাপক হতাশা, যে কি চেয়েছিলাম কি হয়ে গেল। তারপরে আপনি যদি আরো কিছু বিখ্যাত সাংবাদিককে নেন, ধরেন আনিস আলমগীর। আনিস আলমগীর তো সোৎসাহে 24-এর এই জঙ্গি উত্থানের যে আন্দোলন সেটাতে আপনার সামিল হয়েছিলেন। তিনি কি বলছেন এখন? তিনি বলছেন যে আমি প্রতারিত হয়েছি, ইউনূস আমাকে প্রতারিত করেছে, সেই চরমপন্থীরা আমাকে প্রতারিত করেছে। আমাদের বিখ্যাত সাংবাদিক পান্না, মঞ্জুরুল আলম খান পান্না, তার কথা শুনুন। কিংবা এমনকি যারা আরো ডিউবিয়াস ক্যারেক্টার, যেমন মাসুদ কামাল, আরো ডিউবিয়াস ক্যারেক্টার আছে অনেকগুলো, এদের কাছে শুনুন তো 2024-এর জঙ্গি উত্থানের ব্যাপারে এদের কণ্ঠে হতাশাটা দেখুন। আপনাদের কি মনে হয় যদি ইউনূস বা সেই চরমপন্থীরা দেশ শাসনে কিংবা টিকে থাকার সংগ্রামে ন্যূনতম সাফল্য দেখাতে পারলে
এই ধরনের একটা লোককেও কি আপনি বলতে শুনতেন যে তারা ভুল করেছে, যে এটা ব্যর্থ হয়েছে? না, আপনি কিন্তু শুনতেন না। এখন আমাদের বন্ধু তারা সবাই, কিন্তু এরা সবাই কিন্তু ইউনূসের সহযোগী হতেন এবং সেই দিকেই থাকতেন। সেই অবস্থাটা কি হয়েছে? হয়নি। কারণটা কি জানেন? কারণ হলো যে, প্রথম কথা হলো যে এই যে চরমপন্থা উত্থানের সময় আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম, অনেকেই বুঝতে পারিনি। এই বুঝতে না পারাটাও কিন্তু একটা বাংলাদেশের রাজনৈতিক সচেতনতার ব্যাপারে একটা ব্যাপক দুর্বলতা। সেই প্রশ্ন আজকে আনছি না, কিন্তু এই যে লোকগুলো দেখলো যে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার কারণটা কি? মূল কারণটা হলো যে আপনার ষড়যন্ত্র করে সভ্যতার বিরুদ্ধে গিয়ে, ইতিহাসের বিরুদ্ধে গিয়ে একটা রাষ্ট্র দখল করে সেই রাষ্ট্রটাকে আপনার কুক্ষিগত করা যায় না, যেটা জঙ্গিরা চেয়েছিল, যারা শফিকরা যেটা চেয়েছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে গিয়ে বাংলাদেশকে তারা একটা চরমপন্থী রাষ্ট্রে পরিণত করবে। বিএনপি কি চেয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আজকে বিএনপি শাসনের ফলে বাংলাদেশে যেই অভিশাপ 2024-এর 5ই আগস্ট নেমে এসেছিল কিংবা জুলাইতে নেমে এসেছিল, সেটা কি কোনো ধরনের আপনার উপশম হয়েছে? খুন খারাপি কমেছে? আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে? অর্থনীতির ক্ষেত্রে কি কোনো আপনার সুসংবাদ আছে? আমাদের যে তরুণ সমাজের যে ভবিষ্যৎ ইউনূস এবং জঙ্গিরা নষ্ট করে দিয়ে গেল, সেখানে কি তারেক রহমান কোনো আশাবাদ জাগ্রত করতে পেরেছিলেন? যেই সব দেশ বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন ধরনের ভ্রমণের আপনার ক্ষেত্র সংকোচন করেছে, সেখানে কি কোথাও এতটুকু প্রসারিত হয়েছে? শেষ পর্যন্ত এই যে তারেক রহমান সাহেব মালয়েশিয়া গেলেন, সেখানে কি তিনি আমাদের শ্রমিকদের জন্য বাজার উন্মুক্ত করতে পেরেছেন, পুনরায় খুলতে পেরেছেন? চীন থেকে তিনি কোনো আপনার রিকগনাইজেবল, চেনা যায়, দেখা যায়, হিসাব করা যায় এমন কোনো সহযোগিতা পেয়েছেন যেটাতে তারেক রহমানের সরকার একটু অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদেরকে একটু কম শঙ্কিত মনে করতে পারে? আমরা কিন্তু দেখেছি কোনোটাই হয়নি। এই অবস্থায় বাংলাদেশের মানুষ কি মনে করছে শেখ হাসিনার এই আগমনকে নিয়ে? চিন্তা করুন তো। তার এগুলো তো বাদ দিলাম, তারপরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনারা দেখছেন না কিভাবে বাংলাদেশে চরমপন্থার উত্থান হয়েছে, কিভাবে রাস্তায় রাস্তায় এখন জঙ্গিদের পতাকা উঠছে, হ্যাঁ, চালাকি করে কলেমা লিখে সেই পতাকা তারা রাস্তায় রাস্তায় টাঙ্গিয়ে দিচ্ছে। এই অবস্থাটা তো আমরা জঙ্গিদের চরমপন্থার উত্থান যেটা হচ্ছিল জুলাইতে 2024-এ তখনই দেখছিলাম। নুরুল কবিররা হয়তো দেখে নাই, মাহবুজ আনাম হয়তো দেখে নাই, মতিউর রহমান হয়তো দেখে নাই, কিন্তু দেখেন আজকে যে চরমপন্থীরা ধীরে ধীরে বাংলাদেশ দখল করে নিচ্ছে এবং যেটার সাথে সংগ্রাম করে তারেক রহমানের টিকে থাকার কোনো সম্ভাবনা নাই। আমরা এমনকি 2001 থেকে 6 সালেও দেখেছি যে তারেক রহমান এইসব চরমপন্থীদের একদিক থেকে তো উনি এদের প্রশ্রয় দেন, আরেক দিক থেকে উনি চাইলেও তাদেরকে উনি দমন করতে পারেন না, এবং দমন করতে গেলে তারা যেইভাবে তারেক রহমানের উপর খেপবে, সেইখান থেকে কিন্তু তারেক রহমানের জীবনহানিরও কিন্তু আশঙ্কা আছে, আমি এটা আগাম বলে রাখলাম। এবং যেই নুরুল কবির, মতি, মাহফুজ এরা চরমপন্থা উত্থানে সরাসরি আপনার সহযোগী হয়েছে, এমনকি সলিমুল্লাহ খান, ফরহাদ মজার, এগুলা প্রত্যেকটা লোককে, প্রকাশ্য দিবালোকে আপনার চরমপন্থীরা যারা আজকে কলেমার পতাকা উত্তোলন করছে, এরা যদি ভালোভাবে গেড়ে বসতে পারে, প্রত্যেকটা লোককে কিন্তু আপনার চৌরাস্তার মাঝখানে এনে কিন্তু জবাই করবে। কারণ এই লোকগুলো প্রত্যেকে নাস্তিক, অথবা সমাজে এমন কিছু করেছে যেটাকে তারা মনে করে যে ওই চরমপন্থীদের যেসব ধর্মীয় বিষয় টিষয় সেগুলোতে তারা চরম ব্যত্যয় ঘটিয়েছে। দেখেন, যারা সবচেয়ে বেশি এগুলোতে উৎসাহিত হয়েছে সেই লোকগুলোর জীবন কিন্তু, এই লোকগুলো কত বছর বেঁচে থাকবে, আজকে কালকে কেউ মরে যেতে পারে, সবই বয়স্ক, সেগুলো মানি, কিন্তু এদের জীবন কিন্তু সবচেয়ে বড় শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই চরমপন্থীদের সাথে যাওয়ার কারণে। পাশাপাশি দেখেন আন্তর্জাতিক ক্ষেত্র কি মনে করবে? মার্কিন যুক্তরাষ্ট্র তো নিজেকে চরম আপনার হতাশ মনে করবে। মার্কিন যুক্তরাষ্ট্র 2024-এ চরমপন্থার উত্থানে সহযোগী হয়েছিল, এখন তারা নিজেদেরকে প্রতারিত ছাড়া কি ভাবে, যেভাবে কলেমার পতাকা নিয়ে জঙ্গিরা বাংলাদেশ ছেয়ে ফেলছে। এই অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার জন্য একটা অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু সবাই বুঝতে পারছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে একটা স্থায়ী, স্থিতিশীল গণতান্ত্রিক সরকার আর কেউ দিতে পারবে না। এই অবস্থায় শেখ হাসিনা যে বাংলাদেশে আসার কথা বলছেন, সেটা আমি তো মনে করি অত্যন্ত বাস্তব ভিত্তিক, এবং শেখ হাসিনার সৈনিকরা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে, তাকে গ্রহণ করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে আপনার সফল না হওয়া পর্যন্ত তারা সবাই কিন্তু জীবন দিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। তারা
তাদের আঙ্গুলের উপর দাঁড়িয়ে প্রতীক্ষা করছে কখন জননেত্রী আসবেন, কখন জননেত্রী আসবেন। তার প্রেক্ষাপটে শেখ হাসিনা কিন্তু এই সাক্ষাৎকারটা দিলেন এবং তিনি বাংলাদেশের সমূহ বিপদগুলি, গণতন্ত্রহীনতা, সংখ্যালঘু নির্যাতন, সবকিছু সংক্ষেপে কিন্তু এই সাক্ষাৎকারে বলেছেন। আর দ্বিতীয় যে জিনিসটা আপনাদের দেখতে বলবো সেটা হলো যে শেখ হাসিনা সংগ্রাম, যেটা কিছু কিছু কথা এই সাক্ষাৎকারে উঠে এসেছে। দেখেন, শেখ হাসিনাকে বাংলাদেশ যেভাবে অপমান করেছে এই চরমপন্থীরা, সেটা তো শেখ হাসিনা ডিজার্ভ করেন না। বাংলাদেশে আপনার তিনি যে 16 বছর সরকার চালিয়েছেন, সেখানে তিনি 7% গড়ে কোভিড টোভিড সহ 7% জিডিপির প্রবৃদ্ধি দান করেছিলেন এই দেশের মানুষকে। আজকে সেটা 3.5% হয়ে গেছে তারেক রহমান এবং ইউনূসের আমলে। তিনি মানুষকে কত ধরনের সহায়তা করেছিলেন। 42 লক্ষ মানুষকে তিনি কিন্তু বাড়ি দিয়েছিলেন, এরা ছিল গৃহহীন মানুষ। এটাও তিনি এই সাক্ষাৎকারে বলেছেন। এবং তার জীবনের যে সংগ্রাম, সেটা একটু উঠে এসেছে। দেখেন, শেখ হাসিনাকে আমরা যদি দেখি, 1975 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আগে শেখ হাসিনা তার ছোট বোনকে নিয়ে স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার কর্মসূত্রে বিদেশে চলে যান। ফলে শেখ হাসিনা তখন আপনার বেঁচে যান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। কিন্তু সেখানে তো তিনি সব হারিয়েছিলেন, তাই না? সব হারাননি। এবং 1975 সালের 15ই আগস্ট শেখ হাসিনা, শেখ রেহানা রাষ্ট্রহীন মানুষ, পাসপোর্টহীন মানুষ, এবং তারা শরণার্থী। চিন্তা করতে পারেন, জাতির পিতার মেয়েরা শরণার্থী হয়ে গেছে মাত্র স্বাধীনতার 3.5 বছরের মাথায়। আজকে আমি নিজে যখন একজন শরণার্থী বাংলাদেশের, আমার গর্ব হয় যখন আমি ভাবি যে শেখ হাসিনাও তো শরণার্থী ছিলেন, শেখ রেহানাও শরণার্থী ছিলেন। আমরা তো বাংলাদেশের জন্য আজকে যারা আমরা রাজনৈতিক শরণার্থী, তারা তো বাংলাদেশের জন্য শরণার্থী হয়েছি। কোন বাংলাদেশ? মুক্তিযুদ্ধের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আধুনিক, উদার, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, স্থিতিশীল, সমৃদ্ধ, ভবিষ্যৎমুখী বাংলাদেশ। আমাদেরকে যারা টিটকারি মারবেন তারা কারা? তারা চান চরমপন্থার বাংলাদেশ, যেটা দেখতে পাচ্ছেন না, পতাকা তুলে তুলে সব মানুষ তো আজকে ভয়ে কাঁপছে। সেই 2 কোটি জঙ্গিদের সমর্থক ছাড়া সবাই ভয়ে কাঁপছে না জঙ্গিদের? সেই বাংলাদেশের আমরা কেউ না, সেই বাংলাদেশের আমরা শত্রু, আমরা সেই বাংলাদেশকে ধ্বংস করে দিব। কিন্তু 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বাংলাদেশের তো আমরা মালিক, আমরা সংগ্রামী, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। যা হোক, সেই কথা বাদ দেন। কিন্তু এই যে শেখ হাসিনার সংগ্রামটা দেখেন, 1981 সালে বাংলাদেশে ফেরেন। ফেরে কি করলেন? তিনি তার ছোট ছোট বাচ্চাদের সময় দিলেন না, স্বামীকে সময় দিলেন না, সংসারকে সময় দিলেন না। সেই একেবারে 1981 থেকে 1996 পর্যন্ত, কত হয়, 81 থেকে 96, টানা 15 বছর রাজপথে সংগ্রাম করে আওয়ামী লীগ নামক দলটিকে আপনার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করলেন, দেশের উন্নয়ন করলেন। এইভাবে কিন্তু শেখ হাসিনার সংগ্রামে জীবন কেটেছে। 2009 থেকে 2026 সাল পর্যন্ত কি পরিশ্রম তিনি করেছেন। 1981 সাল থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত দিনে 20 ঘন্টা, 24 ঘন্টা, 22 ঘন্টা, 23 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা পরিশ্রম করছেন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। সেই কথাটা কিন্তু তার এই ইন্টারভিউর নির্যাসটা হিসাবে আমি দেখতে পাই। পেছনে যদি এর পেছনের অর্থটা কি দেখতে পাই, এবং এটা তিনি ভালোবেসে করেছেন, মানুষের প্রতি ভালোবাসা থেকে। বঙ্গবন্ধু জীবন দিয়েছেন, রাষ্ট্র সৃষ্টি করেছেন, স্বাধীনতা অর্জন করেছেন, সবকিছু কিন্তু মানুষকে ভালোবেসে। কিন্তু ব্যক্তিগত জীবন তো তাদের নাই। শেখ হাসিনাও সেটা বলেছেন যে তার মেয়ের সাথে, তার সন্তানদের সাথে তার যোগাযোগ আছে, কিন্তু তাদেরকে তো তিনি সময় দেন না। তিনি সময় দেন দেশের জন্য, আওয়ামী লীগের জন্য। যেই সব নেতা কর্মী আজকে আপনার নির্যাতিত হচ্ছে তারেক রহমান দ্বারা, ইউনূস দ্বারা, তাদের খোঁজ খবর রাখছেন তিনি অহর্নিশ, দিবানিশি তিনি তাদের খোঁজ খবর রাখছেন, তাদের সাথে কথা বলছেন। এই সাক্ষাৎকারে কিন্তু এই কথাগুলো আছে। এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পাই, যেই শেখ হাসিনা আছেন, এই শেখ হাসিনা কিন্তু ঋষিতুল্য মানুষ। তার ব্যক্তিগত চাওয়া পাওয়া তো কিছু নেই। শেখ হাসিনা যদি এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান, কি হবে? ব্যক্তিগতভাবে শেখ হাসিনার কি ঘুমের সময় বাড়বে? আরো তো কমবে। কিন্তু বাংলাদেশটা বেঁচে যাবে, নুরুল কবিররা বেঁচে যাবে, আপনার মাহফুজা নাম, মতিউর রহমান, এমনকি জিল্লুর রহমানের মতো যারা এই 2024-এর চরমপন্থার সহযোগী হয়েছিল, যাদের গলা কিন্তু কেটে ফেলবে চরমপন্থীরা, তারা কিন্তু বেঁচে যাবে। শুধু যে বাংলাদেশ বাঁচবে তা না। এই যে শেখ হাসিনার সংগ্রাম, সেই সংগ্রামের আরেকটা জিনিস দেখেন, শেখ হাসিনার ইন্টারভিউগুলোতে যদি আপনি দেখেন, কোনো জায়গায় কিন্তু প্রতিশোধের কিন্তু কোনো কথা নাই। চিন্তা করতে পারেন, এত বড় অপমানের পরেও কিন্তু তিনি, মাঝে মাঝে তিনি বিচারের কথা বলেন। বিচার তো করতেই হবে। 2024 সালে তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে চরমপন্থীরা, স্বাধীনতা বিরোধীরা। 1971 সালে
জেনারেল নিয়াজির হাতে হাত রেখে আত্মসমর্পণ করেছিল, তারাই তো 24-এ জঙ্গি উত্থান ঘটিয়েছে। তাদের তো বিচার করতে হবে, কড়া হাতে দমন করতে হবে। কিন্তু সাধারণভাবে দেখবেন শেখ হাসিনার কথায় কিন্তু কোনো ধরনের প্রতিশোধ পরায়ণতার কথা নাই। মানুষের প্রতি ভালোবাসা ছাড়া আর কোনো প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি কিন্তু শেখ হাসিনার কণ্ঠে নাই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শেখ হাসিনা বাংলাদেশে শুধু ফিরবেনই না, তিনি এই বাংলাদেশটিকে আপনার আবার সঠিক পথে তুলে দিয়ে তারপর তিনি হয়তোবা মৃত্যুবরণ করবেন, নয়তোবা তিনি অবসরে যাবেন। আমরা যদিও সবাই চাই শেখ হাসিনা অন্তত 100 বছর বেঁচে থাকুক। বাংলাদেশের আমাদের যে সংগ্রাম, আমাদের যে স্বপ্ন, সেগুলো তো শেখ হাসিনাকে ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনা আসবে না এটা যারা ভাবেন বা যারা যারা তারা তো সেই 2 কোটি হার্ডকোর জঙ্গি পাকিস্তানি। কিন্তু বাকি মানুষের স্বপ্ন বাস্তবায়ন কি একটা মিথ্যা জিনিস? এতগুলো মানুষের স্বপ্ন, সেখানে কিন্তু বিএনপি সমর্থকদেরও আমি কিন্তু এখানে ধরবো, যদিও তারা খুবই এই কথা শুনলে রাগ করবে, কিন্তু তাদেরও তো অর্থনৈতিক জীবন আছে। তাদের কিছু নেতা, কিছু চাঁদাবাজ নেতা, তারা অর্থনৈতিকভাবে এখন সমৃদ্ধ। কিন্তু এই যে বিএনপির যে আপামর জনগণ থেকে যে সমর্থক গোষ্ঠী আছে, তাদের অর্থনৈতিক জীবনে দুর্দশা নাই, যেটা তো শেখ হাসিনা ছাড়া কেউ আসলে আপনার দূর করতে পারবে না। সুতরাং বাংলাদেশে প্রত্যাবর্তন করার কথা আগেই জানিয়েছিলেন তিনি। এবার তার সময়সীমা জানিয়ে দিলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। রবিবার এনডিটিভি তার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের 5 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরেই আমার দেশে ফিরব। দখলদার অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আজকের বিএনপি সরকার সবার রক্তচাপ বাড়িয়ে দিয়ে নির্বাসন থেকে এক অভাবনীয় ঘোষণা দিলেন বাংলাদেশের 5 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক যেন মার্কিন জেনারেল ডগলাস ম্যাক আর্থারের সেই বিখ্যাত উক্তি, আই শ্যাল রিটার্ন। সমস্ত বাধা, সমস্ত মৃত্যুর পরোয়ানা আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনা হুঙ্কার দিয়েছেন, আমি এই বছরেই আমার দেশে ফিরব। শুধু তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতন নিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি যা বললেন তা এখন ঢাকা থেকে দিল্লি পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। কি আছে এই বিস্ফোরক সাক্ষাৎকারে? কেন তিনি বলছেন সংখ্যালঘুদের ওপর হামলা মানে বাংলাদেশের স্বাধীনতার ওপর আঘাত? দর্শক, শেখ মুজিবুর রহমানের হাত ধরে যে বাংলাদেশের জন্ম, সেই দেশ থেকেই প্রায় 2 বছর আগে নাটকীয় পরিস্থিতিতে ক্ষমতা ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। বর্তমানে তার উপর রয়েছে মৃত্যুদণ্ড, নিষিদ্ধ করা হয়েছে তার দল আওয়ামী লীগকে। কিন্তু শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি মৃত্যুকে ভয় পান না। এনডিটিভির প্রশ্ন ছিল, মৃত্যুদণ্ডের রায় নিয়ে এই বছরই ফেরাটা কতটা বাস্তবসম্মত? জবাবে শেখ হাসিনা বলেছেন, তার ফেরাটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লোভ নয়, বরং মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের লড়াই। তার ভাষায়, এই বিচার কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার একটি অসাংবিধানিক ও রাজনৈতিক প্রতিশোধ। 1975 সালে পুরো পরিবার হারানো এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়া এই নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সব ষড়যন্ত্র পেরিয়ে তিনি এবছরই পা রাখছেন বাংলার মাটিতে। এবার আসা যাক আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির প্রশ্নে। গত মঙ্গলবার অর্থাৎ 23শে জুন কড়া নিষেধাজ্ঞা এবং কড়া নিরাপত্তার মাঝে দেশ জুড়ে দলটির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে, যেখানে গ্রেপ্তার হয়েছেন বহু কর্মী। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, দলের এই রাজনৈতিক ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব। শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছেন, আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, এটি বাংলার মানুষের হৃদয়ে প্রথিত একটি শক্তি। তিনি বর্তমান বিএনপি সরকারকে নিশানা করে বলেন, মানুষ এখন নিজের চোখে বাস্তবতা দেখছে, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, চরমপন্থা ছড়াচ্ছে।
এবং অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। মানুষ যখন তুলনা করতে শুরু করেছে তখনই তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগের আমলে দেশ স্থিতিশীল ছিল। শেখ হাসিনার বার্তা খুব পরিষ্কার, আগুন যেমন সোনাকে খাঁটি করে, তেমনি শাসকদের নিপীড়ন আওয়ামী লীগকে প্রতিদিন আরো শক্তিশালী করছে। দল ভাঙার বা গোপন কোন সমঝোতার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো গোপন চুক্তি বা কারো দয়ায় রাজনীতি করে না, জনগণের শক্তিতে রাজনীতি করে। সাক্ষাৎকারের সবচেয়ে বড় যে রাজনৈতিক অভিযোগটি শেখ হাসিনা এনেছেন তা হলো বাংলাদেশকে একটি ফেল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা এবং পাকিস্তান মডেলের দিকে ঠেলে দেওয়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 5ই আগস্টের পর মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো হয়েছে, স্মৃতিসৌধ ভাঙা হয়েছে, এমনকি জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এর বিপরীতে তিনি তুলে ধরেছেন তার সরকারের সময়কালের এক অবিশ্বাস্য উন্নয়নের খতিয়ান। তিনি মনে করিয়ে দেন 2023 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল 7.25%। মাথাপিছু আয় পৌঁছেছিল $2,793 এবং বাংলাদেশ বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল আর ডিজিটাল বাংলাদেশের মতো মেগা প্রজেক্টের মাধ্যমে দেশ যখন বৈশ্বিক রোল মডেল, আজ ঠিক তখনই বাংলাদেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্বে পরিণত করা হয়েছে। শেখ হাসিনার দাবি, সুযোগ পেলেই আওয়ামী লীগ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। আর ঠিক এই ভয়ে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে অসাংবিধানিকভাবে নিষিদ্ধ করে রেখেছে। এবার আসি সেই অংশে যা এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল বিষয়, সংখ্যালঘুদের নিরাপত্তা। শেখ হাসিনা অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, 5 আগস্টের পর থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমেদিয়া এবং সুফি মাজারের সাথে যুক্ত মানুষেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি স্পষ্ট করে বলেন, সংখ্যালঘুরা কোনো ভোট ব্যাংক নয়, তারা এ দেশের সমান মর্যাদার নাগরিক। যারা মন্দিরে হামলা করে বা ধর্মের নামে হুমকি দেয় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার শত্রু। তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার এই ঘটনাগুলোকে স্রেফ রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দিচ্ছে, যা অপরাধীদের আরো সাহস দিচ্ছে। সংখ্যালঘু অধিকারের জন্য কথা বলায় চিন্ময় কৃষ্ণ দাস এখনো মিথ্যা মামলায় কারাগারে। এই উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, সরকার বদলালেও সংখ্যালঘুদের ভাগ্য বদলায়নি। আর এই ব্যর্থতা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও মানবিক মূল্যের জন্য এক বড় উদ্বেগ, যা দিল্লির সাউথ ব্লকের চিন্তাকে যে আরো বাড়িয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই। এই ভিডিওর শেষে শেখ হাসিনার ব্যক্তিগত জীবনের এক আবেগ ঘন ঘটনার কথাই আমরা বলতে চাই। ভারতে নির্বাসিত জীবনে মেয়ে সাইমা ওজেদের সাথে নিয়মিত দেখা হলেও তার মন পড়ে আছে বাংলাদেশে, যেখানে তার বাবার সমাধি, যেখানে তার পরিবারের রক্ত মিশে আছে। 75 বছর বয়সী এই নেত্রীর দাবি, তার ব্যক্তিগত জীবনের চেয়ে বাংলাদেশের মানুষের অধিকার অনেক বড়। দর্শক, শেখ হাসিনার এই বছরেই ফিরে আসার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। যেখানে দল নিষিদ্ধ, নেত্রীর ওপর মৃত্যুদণ্ড, সেখানে এই ঘোষণা কি কেবলই কর্মীদের চাঙ্গা করার কৌশল, নাকি পর্দার আড়ালে বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? ভারতের সংবাদ মাধ্যমকে দেওয়া এই সাক্ষাৎকার কি দিল্লির জন্য কোনো বিশেষ বার্তা? দর্শক দেখুন, শেখ হাসিনা গত মে মাস থেকে কিন্তু দৃঢ়তার সাথে বারবার বলছেন যে তিনি দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার কথা বারবার বলছেন, কিন্তু এবারের সাক্ষাৎকারে তিনি সুনির্দিষ্ট সময়সীমা বলে দিলেন যে এ বছরের মধ্যে তিনি দেশে ফিরবেন। সেটি ম্যাক্সিমাম ডিসেম্বর, এই বছর বলতে ম্যাক্সিমাম ডিসেম্বর। কেন তিনি দেশে ফিরতে পারবেন? তিনি ক্ষমতায় আসবেন, ক্ষমতায় যাবেন এটি বলছেন না, নির্বাচন হলে তো ক্ষমতায় যাবেন।
বৈশ্বিক পরিস্থিতি কিন্তু পাল্টাচ্ছে। যে বৈশ্বিক পরিস্থিতির কারণে শেখ হাসিনার পতন হয়েছিল, সেই বৈশ্বিক পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাওয়ার কারণে তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। আমাদের আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতিও অনেক কিছু দেখলো বাংলাদেশকে নিয়ে। আশা, নিরাশা বা আশা হত হবার মতো ঘটনাও ইতিমধ্যে ঘটে গেছে, যার দরুন শেখ হাসিনা নিজেও দিনকে দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছেন যে তিনি দেশে ফিরতে পারবেন। এবং আমরাও বিশ্বাস করি, আমরাও মনে করি যে বাংলাদেশের মাটি যেহেতু তৈরি, সেহেতু তিনি দেশে ফিরতে পারবেন। কারণ দিন যত যাচ্ছে বাংলাদেশ পরিস্থিতি তত ঘোলাটে হচ্ছে। শেখ হাসিনা যেটি বলছেন যে মানুষ অন্তত পক্ষে কম্পেয়ার করতে পারছে 2 বছর আগের বাংলাদেশ কেমন ছিল, আজকের বাংলাদেশ কেমন আছে, এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতের কেমন একটা বাংলাদেশ আসছে, মানুষ যারা একটু চিন্তা করেন, নিরপেক্ষভাবে চিন্তা করেন, তারা বুঝতে পারছেন। যার কারণে এই মাটি তৈরি, বৈশ্বিক পরিবেশ তৈরি হচ্ছে। সেই বিচারে শেখ হাসিনা যে দেশে ফিরে আসবেন এবছরই, অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে তিনি ঘোষণার জন্য শুধু ঘোষণা দিচ্ছেন। এখানে একটা উদাহরণ দিতেই হয়, তারেক রহমান কিভাবে ফিরলেন, তারেক রহমান ফেরার প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো। তারেক রহমানও একজন সাজা প্রাপ্ত আসামি ছিলেন, এমনকি আদালত থেকে সব মার্জনা হওয়ার পরেও দেশে ফেরার অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মাত্র 2 মাসের মধ্যে মোড় ঘুরে গেল, কিন্তু তারেক রহমান দেশে ফিরলেন। শেখ হাসিনা এবছরই দেশে ফিরছেন। এটা আমার কথা নয়, এটা হচ্ছে শেখ হাসিনার কথা। তিনি 28 তারিখে এনডিটিভি ওয়ার্ল্ডকে একটা বিস্তারিত দিয়েছেন, মানে তার সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে লেখা হচ্ছে, I will return to my country this year, Sheikh Hasina. Any attack on minorities is an attack on the independence of Bangladesh. Stressed Sheikh Hasina is an interview with NDTV. ভালো করে ডেটটা দেখে নিন। ডেটটা হচ্ছে 28 জুন 13:45, 2026, এনডিটিভি ওয়ার্ড। আমি এখানে ইংরেজিটা দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি বাংলাতে বলেও দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই দেশে ফিরে আসব। প্রায় 2 বছর আগে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর এই প্রথম একটি বিস্তারিত একান্ত সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, সংখ্যালঘুদের নিরাপত্তা, গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং নির্বাসিত জীবন নিয়ে কথা বলেছেন। প্রশ্ন করা হয়েছে, আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, এরপর আপনি এবছর দেশে ফেরার কথা বলছেন, এটি কতটা বাস্তবসম্মত? শেখ হাসিনা বলছেন, আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সঙ্গে জড়িত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। আমার বিরুদ্ধে দেওয়া রায় কোনো ন্যায় বিচার নয়, এটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা, মা, ভাই এবং প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। 21শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জীবনে বহু ষড়যন্ত্রের মুখোমুখি আমি হয়েছি, কিন্তু প্রতিবারই আমি জনগণের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং দেশের উন্নয়নের কাজ করেছি। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে আমি এই বছরই দেশে ফিরব। প্রশ্ন, অনেকে মনে করেছেন আওয়ামী লীগ আবার জনসমর্থন ফিরে পাচ্ছে, দলটি কি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে?
শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি, মানুষ, ইতিহাস এবং বাঙালি জাতিসত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত এবং রাজনৈতিক শক্তি। ৭৭ বছরের ইতিহাসে আওয়ামী লীগ বহুবার হামলার শিকার হয়েছে, রক্ত দিয়েছে, নিষিদ্ধ হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে আবার ফিরে এসছে। আওয়ামী লীগের পুনরুত্থান কোনো কারো ব্যর্থতার উপর নির্ভর করে না, জনগণই আমাদের শক্তি। বর্তমান সরকারের আমলে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, নিরাপত্তা নেই, অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং উগ্রবাদ বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন, কিন্তু জনগণ অতীত এবং বর্তমানের পার্থক্য বুঝতে পারছে এখন। প্রশ্ন, দল নিষিদ্ধ, হাজার হাজার মামলা রয়েছে, এই অবস্থা আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কতটা সম্ভব? শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না, জনগণের উপর নির্ভর করে। নিষেধাজ্ঞা দিয়ে দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া যেতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে দমন করা যেতে পারে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। সরকার নিজেই আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে ভয় পাচ্ছে, তাই প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি ঠেকাতে সেনাবাহিনী, বিজিপি, পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমার বিশ্বাস জনগণের শক্তিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। প্রশ্ন করা হয়, আপনি বলেছেন বাংলাদেশ তার মূল আদর্শ থেকে সরে গিয়ে পাকিস্তানের মতো পথে যাচ্ছে, কি বোঝাতে চেয়েছেন? শেখ হাসিনা বাংলাদেশ জন্ম নিয়েছিল সামরিক শাসন, বৈষম্য, সাম্প্রদায়িক গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে। বঙ্গবন্ধুর নেতৃত্বে রাষ্ট্রের স্বাধীন ভিত্তি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা, এসবের ওপর। 5 আগস্টের পর মুক্তিযুদ্ধের চেতনার উপরে আক্রমণ হয়েছে বলে আমি মনে করি। মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুর হয়েছে, জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে দেখা হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে এবং উগ্রবাদের বিস্তার হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র হ্রাস, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং ডিজিটাল উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল বলে তিনি দাবি করেন। তার ভাষায় পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং ডিজিটাল বাংলাদেশের মতো প্রকল্প দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিল। প্রশ্ন, বিএনপির সঙ্গে গোপন সমঝোতার কোনো আলোচনা চলছে কি? শেখ হাসিনা এসব গুজব। গণতন্ত্র আওয়ামী লীগের রাজনৈতিক। তিনি বাংলা এবং ইংরেজি বলেন এবং কথার যে রিদম, কখনো গলা উঁচিয়ে নেওয়া, কখনো নিচে নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কথার সঙ্গে সঙ্গে আই কন্ট্যাক্ট, মানে চোখের যে ভাব বিনিময়, এই জিনিসগুলো তিনি অসাধারণ দক্ষতা নিয়ে করেন। এবং পার্সোনালি তার কোনো বক্তব্য যখন মিডিয়াতে আসে, আমি বাংলাদেশে আসলে সাধারণত A to Z কারো বক্তব্য ওভাবে শুনি না, কিন্তু তার বক্তব্য আমি শুনি। আগে যেভাবে বক্তব্য দিতেন, ধরুন অসাধারণ বক্তব্য দিতেন মোকাম্মেল হক সাহেব, সচিব, না শুনে কোনো উপায় ছিল না। বক্তব্য দিতেন সুরঞ্জিত সেনগুপ্ত, বক্তব্য দিতেন আসাদুল্লাহ, সচিব, এরকম আরও অনেকে। তো সেই বক্তব্যের যুগ নেই, কিন্তু এই যুগে যারা বক্তব্য দেন, পার্লামেন্টে যেমন কয়েকজন আছেন, আর বাইরে, পার্লামেন্টের বাইরে খলিলুর রহমানের বক্তব্য তেমনই। তো তিনি যখন চীন সফর শেষে বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তারই মধ্যে হঠাৎ দেখলাম তিনি মেজাজ হারিয়ে ফেলেছেন। যদিও আমাদের যে বাঙালির কতগুলো অসভ্যতামি রয়েছে, আমরা মেজাজ হারানো বলতে বুঝি কাউকে গালি দেওয়া, সুধীর ভাই বলা, থাপড়ায় তোর 32টা দাঁত খুলে ফেলবো, বের হওয়া আমার চোখের সামনে থেকে, পাড়ায় তোর জিব্বা টানে ছেড়ে ফেলবো। মানে এইগুলো না বলা পর্যন্ত আমরা মনে করি না যে এই লোকটা রাগ হয়ে গেছে। তারপর কারো গায়ে হাত দেওয়া না পর্যন্ত, যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় কানপট্টি ফাটিয়ে দেওয়া, 32টা দাঁত খুলে ফেলা, জিব্বা টেনে ছেড়ে ফেলা, ঘাড় ধাক্কা দেওয়া, অর্ধচন্দ্র,
তারপরে পশ্চাৎ দেশে লাথি মারা, এই জিনিসগুলো কারোর সাথে ফিজিক্যালি না করা পর্যন্ত সেই লোক মোটামুটি মনে করে যে তাকে অপমান করা হয়নি। কিন্তু এটা তো অসভ্য বাঙালির চরিত্র। কিন্তু খলিলুর রহমান তো অসভ্য বাঙালি নন, তিনি জেনেটিক্যালি বাঙালি, কিন্তু লেখাপড়া, নাগরিকত্ব, বহুকাল বিদেশে বসবাসী, নানা যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্কের মধ্যে তিনি এক অনন্য মানুষ। তার কাছে সেই পশ্চিমের সংস্কৃতি বলতে যা বোঝায় সেটাই আশা করে মানুষ। তো সেই দিক থেকে চীন সফরের পর তিনি যেভাবে বিরক্তি প্রকাশ করেছেন, রাগ হয়েছেন, এবং তার যেটা সীমা আছে, সার্কেল আছে, সেই সার্কেলের বাইরে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে যে ভাষায় কথা বলেছেন, এতে করে মনে হচ্ছে তিনি প্রথমত মেজাজ হারিয়ে ফেলেছেন, দ্বিতীয়ত তার চীন সফরটি আসলে ভালো হয়নি। বা আমরা সচরাচর আমাদের দেশের যে অবকাঠামো, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, আমরা যেভাবে বিদেশ থেকে হয় পেয়ে আসি নয় হারিয়ে আসি, এরকম একটা অবস্থা তৈরি হয়। কিন্তু একটা দীর্ঘমেয়াদে একটা পররাষ্ট্রনীতি গড়া, একটা বাণিজ্য নীতি গড়া বা কোনো একটি করা, এই বিষয়গুলো আসলে আমাদের দেশে হয়ে ওঠে না। আমরা বিশ্বব্যাংকে গেলাম, সেই আমির খুশরো মাহমুদ চৌধুরী সাহেব আমেরিকাতে গেলেন, এখন সে গিয়ে বাংলাদেশ দূতাবাসে ঘোরাফেরা করছে। খলিলুর রহমান সাহেব আমেরিকাতে গেলেন, কোথায় কোথায় ঘোরাফেরা করেছেন সেটা বুঝতে হবে, দেখতে হবে। আমাদের এর আগে ইনু সাহেব গেছেন, ইংল্যান্ডে গেছেন, দেখাই করতে পারেনি কারোর সঙ্গে। তো এই হলো আমাদের বাস্তব অবস্থা। আমরা যেটা শুনেছি, শেখ হাসিনার জামানাতে চীন গেছেন, তিনি সেই বৈঠকের মাঝখান থেকে অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। এর আগে বেগম খালেদা জিয়া যখন চীন সফরে গিয়েছিলেন 2005 সনে, তখন 2005 সনের 17ই আগস্ট সারা বাংলাদেশে একযোগে গ্রেনেড হামলা হলো, বোমা হামলা হলো সেই 64টা জেলাতে। তিনি সেখান থেকে তড়িঘড়ি করে ফিরে আসতে বাধ্য হলেন। তো সেই অর্থে এবারে যে চীন সফর, সেই চীন সফরের পর আপনি দেখুন, আমার আগের এই ভিডিওতে আমি বলেছিলাম যে এই চীন সফর আসলে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এখানে আসলে সাংবাদিকদের সামনে এই মুহূর্তে এগুলো বলার কোনো দরকার ছিল না, প্রেস রিলিজ দিয়ে দিলেই ভালো হতো। ভাগ্য ভালো প্রধানমন্ত্রী সাংবাদিকদের ফেস করেননি, খলিলুর রহমান সাহেবের মতো প্রাজ্ঞ অভিজ্ঞ লোক সেটা করেছেন। কিন্তু সেখানে গিয়েও তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো শুনতে ভালো, কিন্তু চীন এবং বাংলাদেশের সম্পর্ক এবং আমাদের যে পররাষ্ট্র দপ্তর, তাদের যে দক্ষতা, অভিজ্ঞতা, প্রাপ্তি, এই বিষয়গুলো নিয়ে মানুষের মনে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা তলানিতে চলে গেছে। প্রথমত চীন সফরে তিনি খুব চমৎকারভাবে বোঝাতে চেষ্টা করছিলেন যে নর্মালি চীনের সাথে বাংলাদেশের যে বিষয়গুলো, সেগুলো পররাষ্ট্র দপ্তরের বা আমাদের দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে চলে যায়, কিন্তু এটা এখন পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে আছে। ভালো কথা, বাংলাদেশের ফাইলগুলো সচিবের দরবারে না থেকে এখন সেই ফাইলগুলো পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে চলে গেছে এক ধাপ। আর চীনের যে পররাষ্ট্রমন্ত্রী, তার দপ্তরে চলে গেছে। ভালো কথা, কিন্তু এই সফরের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? কারণ এটা তো মেইনলি এই মুহূর্তে যা কিছু ইনিশিয়েট হচ্ছে, পুরোটাই বাংলাদেশের মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মোফা এবং চীনের মোফা। তো সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি তো খুবই জরুরি, নাম্বার ওয়ান। সে ব্যাপারে তার এই বক্তব্যটা, মানে তিনি যেটা বলছেন, এটা মানে এখন সব কিছু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে, সেখানে মন্ত্রী নেই, প্রেসিডেন্ট আছে কিন্তু মন্ত্রী নেই। মন্ত্রী কোথায়? মন্ত্রী ভারতে। দ্বিতীয়ত তিনি বোঝানোর চেষ্টা করছেন যে চীন আর আমাদের মধ্যে পার্থক্য কতটুকু। আমাদের আনুমানিক জিডিপি মানে অনলি 500 বা $550 বিলিয়ন, আর সেখানে চীনের যে জিডিপি ট্রিলিয়ন 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 ডলার, তাদের যে বাজেটে উদ্বৃত্ত সেটি কয়েক ট্রিলিয়ন ডলার। এটা এই সমসাময়িক পৃথিবীতে কল্পনাই করা যায় না। উনি যেটা বললেন যে এইরকম অর্থনীতি যিনি মেনটেন করেন, তিনি সে দেশের অর্থমন্ত্রী, সে দেশের
সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং যিনি সর্বেসর্বা, তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তো মিস্টার শি জিনপিং তিনি তার পরিষদবর্গকে নিয়ে এই যে এত বড় একটা বিরাট বৈঠক করলেন, ইট মিনস আপনাকে বুঝতে হবে যে আমাদের সক্ষমতা কোন পর্যায়ে, আমাদেরকে কোন পর্যায়ে ট্রিট করছেন। আরে ভাই, আমরা তো এখন আর সেই তলাবিহীন ঝুড়ি নেই। যে এখন আমার বক্তব্য হলো, জনাব খলিলুর রহমান, তলাবিহীন ঝুড়ি মানে একটা ঝুড়ি আপনার আছে, তলা নাই। কিন্তু এই মুহূর্তে আপনার কি ঝুড়ি আছে? তলা তো দূরের কথা। মাই কোশ্চেন ইজ দ্যাট, আপনার যেটা ঝুড়ি আছে, একটা বাস্কেট আছে, হোয়ার ইজ দ্য বাস্কেট? যেখানে IMF 3টি কিস্তি আওয়ামী লীগ জমানাতে দিল, স্বৈরাচার ফ্যাসিস্ট। ইউনূস জমানাতে 2 বছর IMF কিস্তি দিল না। তারা বলল নির্বাচিত সরকার আসলো, নির্বাচিত সরকার আসার পর তারা নেগোশিয়েট করবে। নির্বাচিত সরকার চেষ্টা করলো, তারা পুরো ঋণ চুক্তি, আওয়ামী লীগ জমানাতে যে ঋণ চুক্তিটা হলো, সেই ঋণ চুক্তিটা বাতিল করে বলল নতুন করে অ্যাপ্লাই করো। এর মধ্যে ঝুলিটা কোথায় বলেন? গত 18 মাসে বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগ সরকারের সাথে কয়েক গুণ বেশি দুর্নীতি হয়েছে 2025 সনে। এটা TIB রিপোর্ট। আর সুইস ব্যাংকে বিগত দিনগুলোর চাইতে, অর্থাৎ যদি আপনি ধরেন 2024 অথবা ধরুন 2023, এই সময়টাতে বাঙালিদের যে ট্রানজ্যাকশন ছিল, স্থিতি ছিল, আমানত ছিল, তার চেয়ে 41% বেড়ে গেছে। আচ্ছা বলুন তো, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন, এরা কয়জন ছিল? আসিফ নজরুল, রেজওয়ানা, তারপর অন্যান্য যে সমস্ত ফজল কবির খান, এসব মিলে কয়জন লোক? কিন্তু সারা বাংলাদেশের পথে ঘাটের মাঠের যা কিছু নিয়ন্ত্রণ, এর 90% ছিল বিএনপির হাতে। তারপর হয়তো 8% ছিল যাকে বলা হয় জামাতের হাতে, 2% চ্যাংড়া পোলাপানের হাতে। তো এই মানুষগুলো এই যে টাকা পাচার করে পুরো বাংলাদেশকে যে ফোকলা করে দিল, এর দায় দায়িত্ব কি পুরোটা ইউনূসের? এই দায় দায়িত্ব যেভাবেই বলেন না কেন, যদি ইউনূসের দায়িত্ব হয়, খলিলুর রহমান সাহেব তার দায় এড়াতে পারেন না। যদি জামাতের হয় আর বিএনপির হয়, তাহলে তো তাকে এর জবাবদিহি করতে হবে। আর এই কারণে, এই ফোকলার কারণে যদি মেনশন করে সরকারের সক্ষমতা নিয়ে, সততা নিয়ে, অনেস্টি নিয়ে বিশ্ব ব্যাংক, TIB, এই যে টোটাল গ্রুপগুলো যদি এই কাজগুলো করে থাকে, তাহলে আমার যে তলাবিহীন ঝুড়ি, বটমবিহীন বাস্কেট, বটমলেস বাস্কেট, বটম আমার দরকার না, আমার ঝুড়িটা দেন আপাতত। ঝুড়িটা বটম দরকার হলে আমি কাপড় দিয়ে তৈরি করে নেব, আগে আমার ঝুড়িটা দেন। ঝুড়িটা কই? তৃতীয় উনি একটা কথা বলছেন, যে সাংবাদিকদের বলছে যে ভাই এইভাবে প্রশ্ন করেন না, আত্মসম্মানে লাগে, বোঝার চেষ্টা করেন আমরা কোথায় আছি। তারপর উনি বললেন যে এটা একটা গণতান্ত্রিক সরকার, এই গণতান্ত্রিক সরকারের যে অবস্থা, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, তাকে বুঝতে হবে। ভাই খলিলুর রহমান, তা তো সুন্দর করে বুঝলাম। তো আপনি এই যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের যে বড়াই করলেন, সেক্ষেত্রে ইউর সেলফ ইজ নট ইলেক্টেড বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। You are appointed by dash dash dash, selected by Dr. Yunus and Gong, then carried by Janab Tariq Rahman and his government. কোথায় যাব বলেন? ঝুড়ি কোথায়? এখন ওই যে সাংবাদিক, আমাদের ওখানে যারা আমাদের দেশে সংবাদপত্রে আসে, অনেকে মালিকের পারপাস সার্ভ করে, অনেকে দলের পারপাস সার্ভ করে, ঠিক ওইভাবে ব্যাকবোনওয়ালা যারা লোকজন আছে, ওইরকম লোকের সংখ্যা খুব কম। কিন্তু এই প্রশ্নটা আপনি যেভাবে কথা বলেছেন, এটা যদি নুরুল কবির সাহেবকে করতেন, এই প্রশ্ন
তাহলে সে আপনাকে কি প্রশ্ন করতে আপনি কল্পনাও করতে পারতেন না, নট ইভেন আউট অফ ইউর ইমাজিনেশন। আমি আপনাকে বলবো যে আপনি এই চীন সফর নিয়ে একটি সাক্ষাৎকার দিন নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবিরকে, অথবা জনাব নুরুল কবিরের সঙ্গে একটা টেলিভিশন টক শোতে আপনি বসেন, ইভেন তার নিউ এজ একটা সাক্ষাৎকার দেন, আমরা সেটা একটু দেখতে চাই। তাহলে আপনার গণতান্ত্রিক শক্তি এবং আপনি চীনে কি করে এসছেন সেটা এবং উত্তরগুলো আমরা জানতে পারব। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা যারা সরকারের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন, আপনি আছেন, হুমায়ুন কবির সাহেব আছেন, শামা ওয়ায়েদ ম্যাডাম আছেন, তিনজনই আছেন। এখন এত বড় 18 কোটি মানুষের দেশ, এর যে একটা পলিটিক্যাল ইকোনমি আছে, এর যে একটা পলিটিক্যাল স্থিতি আছে, এর যে বাস্তব কতগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো কূটনীতির কোনো ভাষা দিয়ে, থিওরি দিয়ে, তারপরে অন্য কোনো মানে যাকে বলা হয় আইডিওলজি দিয়ে, মিষ্টি মিষ্টি কথা দিয়ে এটা পূর্ণ হবে না। এই মুহূর্তে মানুষের মধ্যে যে বেদনা আছে, যে কষ্ট আছে, সেগুলো ওন করতে হবে আগে। সেই ওনের যে জিনিসটি, এটি যদি আপনি সরকারের পক্ষে রিপ্রেজেন্ট করতে না পারেন, তাহলে এই যে একটা বিব্রতকর পরিস্থিতি, আপনার কি দরকার ছিল সংবাদ সম্মেলন করার? ওখানে আপনি কি পেয়ে আসছেন, কি পেতে যাচ্ছেন, এটা আপনার সে তো কেউ আর ভালো জানেন না। আপনি বলতে আসছেন যে কথাগুলো, সেটা হলো আমাদের দেশে এখন মানে কি আছে, হে ক্ষুদিত বন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি। তো এখন ক্ষুদিত বন্ধু, বাংলাদেশ ক্ষুধা এবং যন্ত্রণার মধ্যে আছে, বাংলাদেশ বেকার সমস্যার মধ্যে আছে, পুরো সমাজটা আনস্টেবল হয়ে আছে। সেখানে আপনি রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ চীন নিচ্ছে, ওটার জন্য আপনি 5 বছর অপেক্ষা করবেন। আপনি চীনের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসা হচ্ছে কতটুকু জানেন? চীনের কোন কোন বন্দর থেকে কোন কোন পণ্য বাংলাদেশ থেকে আসে? সাংহাই থেকে চিটাগং ভাড়া কত, ট্রানজিট টাইম কত, দালিয়ান থেকে কত, কিংদাও থেকে কত, গুয়াংজো থেকে কত, শেনজেনের যে পোর্টগুলো আছে, শেনজেন যেখানে বেশি আছে, শেনজেন সেই পোর্টের কত, নানজিং থেকে কত আসে, নানটং থেকে কত আসে, নিংবো থেকে কত ভাড়া হয়, কয়দিন লাগে। এখন চট্টগ্রামের সাথে যে চীনের ডাইরেক্ট জাহাজ যোগাযোগ আছে, আপনি সেটা কি জানেন? আপনি মানুষজনকে বুঝাচ্ছেন যে চীন থেকে জাহাজে চলে আসবে মায়ানমার, মায়ানমার থেকে আমরা রোডে করে বাংলাদেশে আনব। একজন ব্যবসায়ী হিসেবে এর চাইতে যাকে বলবো হয় অবাস্তব আর লৌকিক ভাষায় যদি বলি গাঁজাখড়ি গল্প হতে পারে না। আপনি কি জানেন যে এই যে চীনের যে বন্দরগুলো থেকে জাহাজ আসে, এই আপনি মায়ানমারের যে পোর্টগুলোর কথা বললেন, আবার সেই পোর্ট এটার উচ্চারণ কে দিয়ে করতে হবে সেটাও আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, আচ্ছা আপনি বলেন তো ওখানে রেগুলার পার উইক কয়টা জাহাজ সেল হয়, এবং সেই জাহাজগুলো চায়নার কোন কোন বন্দর থেকে আসে, আর আমাদের পণ্যগুলো চায়নার কোন কোন বন্দর থেকে আসে? বাই রোডে আমাদের কোন কোন বন্দরে থেকে একটা ট্রাক যদি আমি আরাকান থেকে এনে চট্টগ্রাম পর্যন্ত আনি, ঢাকা পর্যন্ত, আমার ভাড়া কত লাগছে? আপনি জানেন একটা 20 ফিট কন্টেনার 20 টন মাত্র $800 ভাড়া, $800 ভাড়া সাংহাই থেকে চিটাগং পর্যন্ত, $800 ভাড়া। আর আপনি যদি মায়ানমার থেকে একটা ট্রাক 20 টন লাগবে না, মাত্র আপনি 10 টনের একটা ট্রাক যদি আপনি ভাড়া করেন, চিটাগং পর্যন্ত ঢাকা পর্যন্ত আসতে আপনার $800 বেশি খরচ যাবে। আপনাকে এই বক্তব্য কে দিতে বলেছে, কে শিখতে বলেছে? এই দেশের লোক তো এখনো চদু নেই। আমরা যারা ব্যবসা করি এই শহরে, আমরা কখনো আমেরিকার টাকা নেইনি, কখনো বিএনপির লোকদের গালাগালি খেয়ে একটা চাকরির জন্য
নির্লজ্জ হয়ে বিএনপির পিছনে ঘুরিনি। আমরা সেই চাকরির, অপমানজনক চাকরির টাকা দিয়ে কোট টাইপের ঘুরিনি। এই দেশে আমার মতো মানুষ মাথার ঘাম পায়ে ফেলে চীনের প্রতিটি শহরে বন্দরে, কোরিয়া থেকে শুরু করে বাংলাদেশের যেখানে যেখানে ইম্পোর্ট আছে, বাংলাদেশের যেখানে যেখানে এক্সপোর্ট আছে, এরকম অন্ততপক্ষে কয়েক লাখ শিক্ষিত মানুষ আছে যারা